রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এ বড়ই সুখের সময় নিশ্চিতভাবেই। আজ রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট ঘোষণায় বেনজিরভাবে 20% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মচারী মহলে খুশির একটা হাওয়া, নিশ্চিতভাবে একটা খুশির মহল। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, সপ্তম পে কমিশন কার্যকর করতে হবে আগামী বছরের গোড়ার মধ্যে, অর্থাৎ জানুয়ারির মধ্যে। এবং কেন্দ্রীয় সরকারিরা যে হারে মহার্ঘ ভাতা পান, সেই হারেই আগামী 1 বছরের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদেরও মহার্ঘ ভাতা একটা নিশ্চিত করা হবে। তো এই আলোচনা নিয়ে আমরা আজ প্রথম ভিডিওটা করতে এসেছি। বাজেট নিয়ে আরও যে বাকি বিভিন্ন দিক উঠে এসেছে সেগুলো নিয়ে নিশ্চিতভাবেই আমরা পরবর্তী সময় আসব। আপাতত ডিএ নিয়ে কিছু বিচার বিশ্লেষণ। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আজ যা ঘোষণা হলো ডিএ নিয়ে এবং তারপরে মহার্ঘ ভাতা নিয়ে 20% কার্যকর করার ঘোষণা এবং সপ্তম পে কমিশন 1 বছরের মধ্যে কার্যকর করতে হবে, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন। এরপর কি আর এই যৌথ মঞ্চের মঞ্চটা রাখার প্রয়োজন আছে সরকারি কর্মচারীদের? না দেখো, যৌথ মঞ্চ তো আমার ধারণা, ব্যক্তিগতভাবে আমার ধারণা, যৌথ মঞ্চ যখন বিজেপি বিরোধী দল ছিল, বিরোধী দলের সঙ্গে সমন্বয় করেই যৌথ মঞ্চ চলতো। ফলে যৌথ মঞ্চের নেপথ্যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা স্পষ্ট মদত এবং প্রশ্রয় ছিল। একটা কথা বুঝতে হবে সম্রাট, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হারের দিয়ে দেওয়া বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমহারে দিয়ে দেওয়া এবং সপ্তম বেতন কমিশন চালু করা, এটা 2021 সাল থেকে বিজেপি বলে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে যতবার প্রচারে এসছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতবার প্রচারে এসছেন ততবার বলেছেন, এবার ভোটের প্রচারে বলেছেন। এবং এবার বিজেপি যে সংকল্পপত্র প্রকাশ করে, মানে ভোটের ইস্তাহার, ম্যানিফেস্টো, তার যে ফোর্থ পয়েন্টেই ছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমহারে মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং কর্মচারী ও পেনশনভোগীদের এটা দেওয়া হবে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বারবার বলেছেন যে সরকারে আসার প্রথম 45 দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হবে। তার ফলে যে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতেন যে পশ্চিমবঙ্গে সরকারের আর্থিক সংকট, একটা দীনতা রয়েছে, সেই বাস্তবতা এখনো বদলায়নি। এবং আজকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি তার বাজেট বক্তৃতা পেশ করার আগে তিনি ওই কথাটাই বলেছেন, যে কথাটা আমরা গতকালই লিখেছিলাম, যে পশ্চিমবঙ্গে ওপরে 8,15,000 কোটি টাকার একটা দেনা রয়েছে। কিন্তু ইনস্পাইট অফ দ্যাট, যেহেতু এটা ইলেকশন ম্যানিফেস্টোয় ছিল, যেহেতু এই পোল প্রমিসটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করেছিলেন, ফলে বিজেপিকে প্রাইমারি ক্রেডিবিলিটি রাখার জন্য এই বড় একটা স্টেপ নিতেই হতো। এবং তুমি দেখো যে বেনজির পশ্চিমবঙ্গের ইতিহাসে রাজ্য সরকারি কর্মচারীদের 1 লপ্তে 20% ডিএ বাড়া আমি তো স্মরণকালে দেখিনি। এবং ডিএ দেওয়ার ব্যাপারে বাম সরকারের একটা কার্পণ্য ছিল, কার্পণ্যটা ওই আর্থিক সংকটের কারণেই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রায়োরিটি ছিল সোশ্যাল সেক্টরে টাকা দেওয়া, এবং তিনি মনে করতেন যে সরকারি কর্মচারীদের সংখ্যা তো তুলনামূলকভাবে লক্ষ্মীর ভান্ডারের যারা উপভোক্তা তাদের থেকে অনেকটাই কম, ফলে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিলে আমার অনেক বেশি পলিটিক্যাল ফায়দা আছে দেন ডিএ বাড়ানো। তো সেই দর্শন থেকে উনি তাই করতেন। কিন্তু যেহেতু এই সরকার বলেছিল, এই দল বলেছিল, তাই এক লাফে 20% ডিএ বাড়িয়ে দেওয়া হলো। দেখো, আমরা গতকালও লিখেছিলাম, আজকে সকালবেলা আমাদের বেরিয়েছে যে অ্যাটলিস্ট 10% বাড়ানো হবে, 10%, ইট মে গো আপ টু 15%। কিন্তু দেখো, আমাদের যা প্রেডিকশন ছিল, যা খবর ছিল, তার থেকেও কিন্তু বেশি বেড়েছে 20%। এবং আমার ধারণা যে এই সরকার ক্ষমতা আসার পর যৌথ মঞ্চের নেতাদের সঙ্গে যে মিটিং করেছিলেন, তাদের তখনই ইন্ডিকেট করে দেয়। গতকালও এই যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের সঙ্গে দ্য ওয়ালের সাংবাদিকের কথা হয়, তিনিও যেভাবে আশা প্রকাশ করছিলেন, তাতেও আমার মনে হচ্ছিল যে ডেফিনেটলি তাদেরকেও ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে এবার সিগনিফিকেন্ট একটা ডিএ জাম্প হবে। এখন দেখো, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মুহূর্তে 58% হারে ডিএ পান। অষ্টম বেতন কমিশন চালু হলে আবার ডিএ শূন্য হয়ে যাবে।
আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা পেতেন 22% হারে। ইন্টারিম বাজেট মানে যেটাকে আমরা বলি ভোট অন অ্যাকাউন্ট, ভোটের আগে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 4% দিয়ে অ্যানাউন্স করেছিলেন, ছিল 18%, যোগ করে হয়েছিল 22%। কিন্তু আজকের বাজেটে 20% রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি ওই 4%টাকে আর অ্যাকাউন্টে নেননি, কারণ যেহেতু ওটা ইন্টারিম বাজেটে ঘোষণা করা হলো এবং এটা যেহেতু পূর্ণাঙ্গ বাজেট, তার ফলে উনি ওই ইন্টারিম বাজেটের আগে যে 18% ছিল সেটাকেই বেস ধরেছেন। ধরার পরে উনি বলেছেন যে 20% বাড়ানো হলো, বাড়িয়ে 38% করা হলো। তার মানে এখনো হচ্ছে প্রায় 22 না 20% মতন একটা ফারাক রইল। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তো এই ফারাকটা 20-22% ফারাক রয়ে গেল। এখন মুখ্যমন্ত্রী আজকে বাজেট ঘোষণার পরে প্রেস কনফারেন্স করে বলেছে যে ফারাকটা রয়ে গেল এখনো পর্যন্ত, সেই ফারাকটা তো এই যে ইকোনমিক কনস্ট্রেন্ট রয়েছে রাজ্য সরকারের, আর্থিক দায় দেনা, সবটা তো দেওয়া সম্ভব নয়, কিন্তু গভর্নমেন্টের ইন্টেন্টটা তিনি বুঝিয়ে দিয়েছেন। ইন্টেনশনটা হচ্ছে দেওয়ার, এবং উনি বলেছেন কিছুটা সময় দিন, পুজোর মধ্যে আপনাদের বর্ধিত ডিএর টাকা ঢুকে যাবে। আর সামনের বছর বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ওই বাকিটাও করে দেওয়ার চেষ্টা করবেন, এবং উনি বলেছেন অ্যাট পার। মুখ্যমন্ত্রী যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে অ্যাট পার, মানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সমতুল হারে মহার্ঘ ভাতা দেওয়ার ব্যবস্থা করবে সরকার। এটা একটা বড় ব্যাপার। শুধু তাই নয়, উনি বলেছেন যে আমাদের যে আমরা কথা দিয়েছিলাম 7th পে কমিশন তৈরি করে দিয়েছি, গঠন করে দিয়েছি, এবং সেটা টার্গেট বেঁধে দিয়েছি যে জানুয়ারির মধ্যে, ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে এবং জানুয়ারি থেকে কার্যকর করা হবে। তার ফলে যদি দেখো ডিএ বেড়ে যায় 20%, তার সঙ্গে 7th পে কমিশনের এফেক্ট, এটা একটা বিগ জাম্প হতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের। আর সর্বোপরি উনি বলেছেন যে আমরা বিবেচনা করে দেখবো 8th পে কমিশনের ব্যাপারটাও। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 8th পে কমিশন তৈরি করে দিয়েছে, তুমি জানো। উনি বলেছেন যে 2028-29 অর্থবর্ষ, এই অর্থবর্ষে 8ম বেতন কমিশন, এটা নিয়ে আমরা বিবেচনা করব। এবার আমি রাজ্য সরকারের একটা সদিচ্ছা যে রয়েছে সেটা একদম স্পষ্ট, এবং তুমি একটা কথা বললে যে এই যে যৌথ মঞ্চ, এদের তো একটা ব্যাকআপ ছিল বিজেপির তরফ থেকে, এবং বিশেষ করে ব্যক্তি শুভেন্দু অধিকারী বারবার গেছেন, তাদের মঞ্চে গেছেন, তাদেরকে সবসময় বন্ধু, আজকে নিজেও বললেন আমি আপনাদের বন্ধু হিসেবে গেছিলাম, এই শব্দটা উনি বললেন। আমি সদিচ্ছা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু যে পরিমাণ ঋণের বোঝা, গতকাল আমাদের খবর আজকেই রিফ্লেক্টেড হয়েছে অর্থমন্ত্রীর কথায়, সেই ঋণের বোঝার পাশাপাশি এতগুলো সামাজিক প্রকল্পের দায়, সেগুলোর অর্থ বাড়ছে। আজ অর্থমন্ত্রী বললেন সব সামাজিক প্রকল্প চালিয়ে থাকবে। এই ভারসাম্যটা, এই রাজস্ব আদায়টা, এটা কোথা থেকে হবে? এই মেকানিজমটা কি হতে পারে? দেখো, এই মেকানিজম নিয়ে আমরা পরবর্তী আলোচনায় আমরা আরো বিশদে বলবো। একটা কথা যেটা আমার মনে হলো সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্রের সঙ্গে যে সংঘাতের পরিস্থিতি তৈরি করেছিলেন, মেবি পলিটিক্যাল রিজনেই করেছিলেন, যে কেন্দ্রকে কোনো ক্রেডিট দেবো না। ফলে কেন্দ্রের আর্থিক যে অনুদান বিভিন্ন ক্ষেত্রে বন্ধ হয়ে গিয়েছিল। যোজনা খাতে যে টাকাটা আসে, মানে ফিনান্স কমিশনের যে টাকাটা আসে, ফিনান্স কমিশনের যে স্টেটের ডিভলিউশনের টাকা, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে কর আদায় করে তার যে রাজ্য সরকারের ভাগ, সেই ভাগের টাকাটা রাজ্য পেত, তার অধিকার মোতাবেকই পেত, বা জিএসটির ক্ষতিপূরণ বাবদ টাকাও পেয়েছে। কিন্তু এর বাইরে যে সেন্ট্রালি স্পন্সার্ড প্রজেক্টগুলো ছিল, সেই সেন্ট্রালি স্পন্সার্ড প্রজেক্টের টাকা পেত না। তার একটা কারণ ছিল দুর্নীতির অভিযোগ, যেমন 100 দিনের কাজের টাকা 4 বছর ধরে বন্ধ। আবাস যোজনার টাকা 2022 সালের সেপ্টেম্বর মাসে একটা নোটিফিকেশন এসেছিল, সেন্ট্রালের চিঠি, যে 8,200 কোটি টাকা দেওয়া হবে 11,30,000 বাড়ি বাড়ানোর জন্য। এটা হচ্ছে যে সেন্ট্রাল শেয়ার, এর সঙ্গে স্টেট শেয়ার ছিল বাকি টাকাটা। হিসেবটা ছিল মোস্ট প্রবাবলি 60-40, আচ্ছা, যে সেন্ট্রাল গভর্নমেন্ট 60% দেবে, স্টেট গভর্নমেন্ট রেস্ট অফ দ্য অ্যামাউন্ট দেবে। কিন্তু সেই টাকাটাও দুর্নীতির অভিযোগে তারপরে 8,200 কোটি টাকা দেয়নি। তো শুভেন্দু অধিকারী সরকারের, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের বড় সুবিধা যেটা হয়েছে, এবং আজকের বাজেটটা যদি তুমি ভালো করে দেখো তার ছত্রে ছত্রে প্রমাণ পাবে। সেই প্রমাণটা হচ্ছে যে সেন্ট্রালি স্পন্সার্ড যে প্রজেক্ট, উনি যে বলছেন যে পশ্চিমবঙ্গে
আবাস যোজনায় 25 লক্ষ বাড়ি বানানো হবে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। এবার 25 লক্ষ বাড়ির মধ্যে অলরেডি 12 লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্স করা, কিন্তু সেই 12 লক্ষ বাড়ির টাকা স্টেট গভর্নমেন্টের নিজের এক্সচেকার থেকে পুরোটাই যাওয়ার কথা ছিল। সেই বার্ডেনটা আবার শেয়ার হয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে। প্লাস এই গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার আরও 13 লক্ষ বাড়ি দেবে, এবং সেই টাকাটা দেবে, তার মেজর পার্টটা দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। তার মানে স্টেটের বার্ডেন কমলো। 100 দিনের কাজের টাকায় স্টেটের বার্ডেন কমলো, যেহেতু সেন্টার বন্ধ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের কোষাগার থেকে টাকা খরচা করছে, সেই বার্ডেনটা কমলো। ইকুয়ালি এইরকমই সেন্ট্রালি স্পন্সার্ড আরো প্রজেক্টের কথা আজকে ছত্রে ছত্রে বাজেটে রয়েছে, ফলে সেখান থেকে কমছে। দুই হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উপভোক্তা শ্রেণী তৈরি করার চেষ্টায় নেমেছিলেন, এবং চোখ বন্ধ করে ব্লাইন্ড, মানে ধরো যে পরিবারে আর্থিক সামর্থ্য রয়েছে সেই পরিবারও লক্ষ্মীর ভান্ডার পায়, সেই পরিবারও যুব ভাতা পাবে, সেই পরিবারও এই ভাতা, সেই পরিবারও সেই ভাতা, অমুক ভাতা তমুক ভাতা। কিন্তু সেইখানে একটা যে স্ক্রিনিং, আজকে দ্য ওয়ালেরই সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নটি যে ঝাড়াই বাছাই হবে কি, তো উনি বলেন যে না, ঝাড়াই বাছাই তো হবে। উনি বলেন যে কাউকে যোগ্যদের বঞ্চিত করা হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে। এবং উনি বলেন যে দ্য ওয়ার্ল্ড পপুলার পোর্টাল, আপনাদের ওখানেও ঝাড়াই বাছাই হয়। এখন আমার এখানে সত্যি এখনো পর্যন্ত কোনো ঝাড়াই বাছাই হচ্ছে না, যাই হোক, কিন্তু উনি বলেছেন। তো তো সেই ঝাড়াই বাছাই করে অ্যাকচুয়ালি যে বেনিফিশিয়ারির নাম্বারটা সেটাকে কমিয়ে নিয়ে আসা, তার ফলে যে সেখান থেকেও রেভিনিউ যতটা বাঁচানো, মানে সেখান থেকেও খরচ এক্সপেন্ডিচার যতটা বাঁচানোর চেষ্টা উনি করবে। এবারে বাকি তো কিছু আছে তোমার, যে ইস্তাহার অনুযায়ী ঘোষণা, সেইগুলো করেছেন উনি। এই যে যেমন ডিএটা করলেন, দেওয়ার পশ্চিমবঙ্গে দেখো এমনিতেই গত কয়েক বছর ধরে নিয়োগ বন্ধ, বিভিন্ন রকমের আইনি জটিলতায় জড়িয়ে রয়েছে। সেখানে এই গভর্নমেন্ট এসে একটা বড় নিয়োগের এবং বটলনেক হয়েছিল না, মানে ধরো স্কুল শিক্ষায় শিক্ষক নেই, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা আর কি বলছি, যে শিক্ষক নেই, সেই নিয়োগ তো করার জরুরিই ছিল। তো 1,50,000 নিয়োগের কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি ঘোষণা করেছেন পুলিশে, সেটাও ডিউ ছিল। তো ফলে সেইগুলোই উনি করেছেন, করে বছরে 1 লাখ কর্মসংস্থানের কথা ঘোষণা করে। ডিএ নিয়ে আমরা তো পরবর্তী সময় পুরো আলোচনাতে আসবোই। ডিএ নিয়ে আমার একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে অতীতে আগের মুখ্যমন্ত্রীর বেশ কিছু মন্তব্য ঘিরে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ছিল। আজ ডিএ নিয়ে আর কি, কেন ডিএ দেবো তা নিয়ে একটা তুলনা করা, এরকম আজ শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন। কোথাও গিয়ে সেই ক্ষতে সরকারি কর্মচারীদের, রাজ্য সরকারি কর্মচারীদের সেই ক্ষতে একটা প্রলেপ বোধহয় আজ দেওয়া গেল না। দেখো, দুটো দিক আছে। আমরা মনে আছে যে বিধানসভা ভোটের ফলাফল পর্যালোচনার সময় আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারী, শুধুমাত্র সরকারি কর্মচারী না, নবান্নের শীর্ষ আমলা থেকে শুরু করে এসপি, ডিএম, এই যে নাম ধরে ডাকা, তুমি তুমি করে বলা, এইটা একটা যে সংস্কৃতি তৈরি করেছিলেন, সেই সংস্কৃতিটা খুব একটা মর্যাদার সংস্কৃতি নয়। ঠিক আছে, যে প্রশাসনিক বৈঠকে অফিসারদের নাম ধরে তুমি তুমি করে বলা, তুমি দাঁড়াও, এই তুমি দাঁড়াও, তুমি বসো, যাই হোক না, বয়সের ওজন যাই হোক না কেন, পদের ওজন যাই হোক না কেন, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি কোনোদিন বলতে শুনিনি আপনি ছাড়া। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীও গোড়া থেকে সেই অবস্থান নিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বলতেন যে দিয়ে চাইলেই বলতেন ঘেউ ঘেউ করবেন না, এটা একটা চরম অপমান। সেই জায়গাটাতে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন আমি আপনাদের বন্ধুর মতন, এবং তিনি সম্মান দিয়ে কথা বলছেন। বাট ইকুয়ালি তুমি দেখবে, যদি আমি ভুল না করি, এই যে ডিএ বাড়লো, এই সরকার পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতি ফেরাতে যে কঠোর ব্যবস্থা করবে, তার দেওয়াল লিখনও আজকে হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল। আমরা এটা নিয়ে আর একদিন আসবো, যে ডিএ যে দাবি হতে দেওয়া, এইটা শুনলে অনেকের কাছে অপ্রিয় মনে হবে, কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারী, আমি বলছি না যে সবাই ফাঁকিবাজ না, কিন্তু ফাঁকিবাজির অভিযোগ রয়েছে, এটাও অস্বীকার করা যায় না। ফাঁকিবাজির অভিযোগ, রেড টেপিজম, লাল ফিতের ফাঁস বলে আমি যেটা বলি, বা দুর্ব্যবহার, একাংশের যে দুর্ব্যবহার, রাজনীতিকরণ, এবং
এই যে ধরো নিচুতলায় সবটাই তো আর নবান্ন না সরকারি দপ্তর, মানে সবটাই মানে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং নয়, সবটাই মানে বিকাশ ভবন নয়, সবটাই মানে খাদ্য ভবন নয়। জেলা স্তরে যে সরকারি অফিস, সেখানে গিয়ে প্রান্তিক মানুষকে যে হেনস্থা হতে হয়, তাদের সঙ্গে যে একাংশ সরকারি কর্মচারী কদর্য ব্যবহার করেন বলে অভিযোগ, সেই অভিযোগেরও নিষ্পত্তি করতে হবে কিন্তু এই সরকারকে। এবং আমার ধারণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেইটি নিশ্চিত করার চেষ্টা করবেন যে পশ্চিমবঙ্গে যেন কর্মসংস্কৃতি ফেরে রাজ্য সরকারি কর্মচারীদের। কারণ তারা যেমন তাদের প্রাপ্য পাচ্ছেন, তাদেরও কিন্তু ডেলিভারি সিস্টেমটাকে দুর্নীতিমুক্ত এবং সদাচরণের যে প্র্যাকটিস, সেটা কিন্তু করতে হবে, ফেরাতে হবে। এইটা কিন্তু সাধারণের ডিমান্ড থাকবে। আর কিন্তু বলা যাবে না যে ডিএ পাচ্ছি না বলে কাজ করবো না। একদমই ডিএ পাচ্ছি না তার জন্য কাজ না করা বা আন্দোলনে অনেকটা সময় কাটিয়ে দেওয়া রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এই অভিযোগ তো নতুন কিছু নয়। তবে আজ নতুন সরকার যেভাবে ঢেলে ঘোষণা করলেন এক লাফে বেনজিরভাবে 20% ডিএ বৃদ্ধির ঘোষণা, এ তো বেনজির, একেবারেই বেনজির। পাশাপাশি আমরাও যেটা বলছিলাম, দর্শকদের মধ্যে নিশ্চিতভাবে এটা নিয়ে আলোচনা হবে যে রাজ্যের সরকারি অফিসগুলোতে ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত কাজের পরিবেশ যেন ফিরে আসে, কর্মসংস্কৃতি যেন ফিরে আসে, এটাও নিশ্চিতভাবে সাধারণ মানুষের একটা প্রত্যাশা থাকবেই। আর আজ বাজেট নিয়ে বাকি সমস্ত আলোচনা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি থেকে শুরু করে যাবতীয় যা কিছু রয়েছে, এই বাজেটের অনেক সদর্থক এবং পজিটিভ দিকও উঠে এসেছে। সবটা নিয়ে আমরা আলোচনা করব পরের ভিডিওতে। আমরা ফিরে আসবো, দেখতে থাকুন দ্য ওয়াল।